রোমহর্ষক বর্ণনা পুলিশ সদস্যদের। ভয়াবহতা মনে করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। I had to push my wife away from me because she wanted to hug me. দিল্লিতে মোদি মমতা সৌজন্য বৈঠক, ভ্যাকসিন ও অক্সিজেন সহায়তা কামনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। মহাজোট গঠনের লক্ষ্যে সফর, মত বিশ্লেষকদের। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন। অ্যান্টিবডি কমতে থাকে 3 মাস পর থেকেই। টিকা নিলেও বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ। এবং চীনের হেনান প্রদেশে বৃষ্টিপাত কমে আসায় উদ্ধার তৎপরতা জোরদার। এখনও পানির নিচে বহু এলাকা। ইতালির উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার তদন্ত শুনানিতে সেদিনের ঘটনার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা। এ সময় ঘটনার ভয়াবহতা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক পুলিশ সদস্যকে। শুনানির প্রথম দিনে সাক্ষ্য দেন হামলাকারীদের আক্রমণের শিকার 4 পুলিশ কর্মকর্তা। I had to push my wife away from me because she wanted to hug me. তদন্ত কমিটির সামনে ক্যাপিটল হিলে হামলার রোমহর্ষক বর্ণনা তুলে ধরতে গিয়ে এক পর্যায়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পুলিশ কর্মকর্তা অ্যাকুইলিনো গোনেল। তদন্ত শুনানিতে গোনেল আরো বলেন, পুরোপুরি মধ্যযুগীয় কায়দায় সেদিন ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। এমনকি দায়িত্ব পালন করতে গিয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন বলেও জানান তিনি। তারা যেভাবে আমার উপর আক্রমণ চালিয়েছিল ভাবতে পারেনি জীবন নিয়ে ফিরতে পারবো। একজন পুলিশ কর্মকর্তা হয়েও তারা আমাকে বিশ্বাসঘাতক বলে আমার উপর হামলে পড়েছিল। সেদিন জীবন নিয়ে ফিরবো ভাবতে পারিনি। তারা যেভাবে ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ভেতরে ঢুকে পড়েছিল তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে। শুনানিতে ন্যাক্কারজনক ও নজিরবিহীন হামলার বর্ণনা দেন আরেক পুলিশ কর্মকর্তা মাইকেল ফেননো। আমাকে টেনে হিচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং ইচ্ছে মতো শারীরিক নির্যাতন করা হয়েছিল। বারবার বলা হচ্ছিল আমি একজন বিশ্বাসঘাতক। তারা বারবার চিৎকার করে বলছিল আমার কাছে থাকা অস্ত্র দিয়েই আমাকে মেরে ফেলবে। কথাগুলো এখনো দুঃস্বপ্নের মতো আমাকে তাড়া করে। এদিকে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের বিরোধিতা করে রিপাবলিকানরা শুনানি বয়কট করলেও 9 সদস্য বিশিষ্ট হাউস সিলেক্ট কমিটিতে ছিলেন দলীয় র্যাঙ্ক ত্যাগ করা 2 রিপাবলিকানও। শুনানিতে নিজ দলের সহকর্মীদের এমন উচ্ছৃঙ্খল আচরণে হতবাক তারাও। সেদিনের ঘটনার বিচার না হলে আমাদের সংবিধানে কালো দাগ থেকে যাবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর আমাদের গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার প্রধান শর্ত। এই ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আবারও এমন দিনের মুখোমুখি হতে হবে আমাদেরকে। তদন্ত শুনানির প্রথম দিনে সাক্ষ্য দেন সেদিন ক্যাপিটল হিলে হামলার শিকার 4 পুলিশ কর্মকর্তা। পর্যায়ক্রমে একাধিক প্রত্যক্ষদর্শীকেও শুনানিতে তলব করা হবে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, জানেন যে 5 দিনের যে সফর, দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই সফর নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক চর্চা চলছে। গোটা ভারতের সংবাদ মাধ্যমের নজর বলা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 3 দিনের কোট আনকোট প্রোটোকল সফর নিয়ে। আপনি জানেন যে গতকাল আধা ঘন্টার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী যে কয়েকটি পয়েন্টের আলোচনা করেছে তার সুনির্দিষ্ট 2টি পয়েন্ট নিয়ে আমি আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই। তিনি বলেছেন যে কোভিড বাস্তবতায়, কোভিড যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম টিকার প্রয়োজন ছিল সেই টিকার বা পশ্চিমবঙ্গে দেয়া হোক এবং রাজ্যের যে সাধারণ মানুষের যে জনসংখ্যা তার ভিত্তিতে। উপনির্বাচনের বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি বলেছেন উপনির্বাচনের বিষয়টিও প্রধানমন্ত্রীকে বলা হয়েছে। এই 2টি বিষয় নিয়ে কথা বলার মতো প্রয়োজন রয়েছে। কারণ হচ্ছে এই মুহূর্তে জানেন যে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে এবং সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন। আপনি জানেন যে 6 মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে অবশ্যই নির্বাচিত হয়ে আসতে হবে, অন্যথায় তার কিন্তু মুখ্যমন্ত্রীর যে পদ সেই পদ
পদ থাকবে না। সুতরাং এইটি কিন্তু মুখ্যমন্ত্রী বলা ভালো যে এই মুহূর্তে বিধায়ক নির্বাচিত না হয়ে মুখ্যমন্ত্রী থাকার যে সামনে তার মুখ্যমন্ত্রীর চেয়ারের যে সংকট সেটি কিন্তু প্রকট, এবং সে কারণেই প্রধানমন্ত্রীকে সরাসরি তিনি এটা বলেছেন। সুতরাং বিজেপি কিন্তু এইটাকে হাতিয়ার করছে। তিনি বলছেন যে আসলেই প্রোটোকল সফরের বাইরে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ম্যানেজ করতে গিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে টিকার যে টিকার সংকটের বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছেন। বিজেপিরা প্রশ্ন করেছে যে টিকার সংকট যদি সত্যি হয় তাহলে এখনো পর্যন্ত কলকাতায় সর্বোচ্চ টিকাকরণ এবং পশ্চিমবঙ্গে টিকাকরণ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে রকম ভাবে ইতিবাচক বিবৃতি দিচ্ছে, যদি কেন্দ্রীয় সরকার টিকা বরাদ্দ নাই করতো পশ্চিমবঙ্গে, তাহলে কি করে এত টিকাকরণ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অথবা তার মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রীরা দাবি করছেন। তাহলে এই দুটো বিষয়ই স্ববিরোধিতার শামিল। এবার আসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মোদী বিরোধী রাজনৈতিক বলয়ে যে অক্সিজেন দেওয়ার কথা বলা হচ্ছে, সেই অক্সিজেনটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দিতে পারবেন এবং সেই প্রক্রিয়াটা কি? আপনি জানেন যে গতকালকে কংগ্রেসের নীতি নির্ধারণ যারা করেন তাদের বেশ কয়েকজন নেতার সঙ্গে গতকালকে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার আগে এবং পরে তিনি কথা বলেছেন, এবং আজকে সুনির্দিষ্টভাবে সিগনিফিকেন্ট একটি বৈঠক আছে কংগ্রেস সভানেত্রী বলা ভালো কংগ্রেসের প্রাণ সোনিয়া গান্ধীর সঙ্গে। যদিও গত কয়েক বছর ধরে তার শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের নেতৃত্বে সংকট তৈরি হয়েছে। রাহুল গান্ধী 2019-এ প্রজেক্ট করা হয়েছিল এবং সেক্ষেত্রে তার সর্বভারতীয় স্তরে যে কংগ্রেসের সিট আসন, আপনি জানেন যে মাত্র যেখানে যে বিজেপি বা এনডিএ এর শরিক প্রায় 300-র উপরে আসন পেয়েছে, সেখানে কংগ্রেস সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সেখানে মাত্র 52টি আসন পেয়েছে। সেক্ষেত্রে যে সমর্থনগত দিক থেকেও তাদের যে অবস্থা, সেটাও কিন্তু একটা প্রশ্ন, কংগ্রেসের যে নড়বড়ে অবস্থা, সেই নড়বড়ে অবস্থা কিন্তু প্রশ্ন সামনে রেখেছে, এবং সেখানটায় দাঁড়িয়ে কংগ্রেস নেতৃত্ব মনে করছে এই মুহূর্তে যে তীব্র মোদী বিরোধিতার মুখ হিসেবে গত কয়েক বছর ধরে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে এনে সর্বভারতীয় স্তরে যদি কোনো মোদী বিরোধী যে একটি বলয়কে সামনে আনা যায়, সেটি কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বা নীতি নির্ধারকরা মনে করছেন। সে কারণেই আজকে কিন্তু 4-4:30টার সময় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হওয়ার কথা। শুধু সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হওয়ার কথা না, এনসিপি নেতা শরদ পাওয়ার, আপনি জানেন কদিন আগে শরদ পাওয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে, এবং বলা যাচ্ছে, মনে করা হচ্ছিল যে আগামী রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি হিসাবে শরদ পাওয়ারকে মনোনীত করা হতে পারে। আপনি জানেন যে শরদ পাওয়ার একটা বিশাল মহারাষ্ট্রে তার একটি বিশাল প্রভাব রয়েছে, এবং তারও কিন্তু একটি মুখ রয়েছে সর্বভারতীয় স্তরে শরদ পাওয়ার। তো সেক্ষেত্রে শরদ পাওয়ারকে সঙ্গেও বৈঠক করাটাও কিন্তু খুবই ভীষণভাবে রাজনৈতিকভাবে মোদী বিরোধিতার ক্ষেত্রে সিগনিফিকেন্ট বলে রাজনৈতিক মহল মনে করছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 5 দিনের দিল্লি সফরের মধ্যে অনেকগুলো দিক উঠে আসছে, এবং সবগুলো দিকই কিন্তু আগামী 2024 সালের যে লোকসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের আগে যে মোদী বিরোধী রাজনৈতিক শিবির তৈরি করার যে ক্ষেত্র, সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলেই রাজনৈতিক মহল মনে করছে। তো ইমাই ছিল আমার কাছে ভারতের রাজনৈতিক যে অবস্থা, আমার কাছে থাকা সবশেষ সীমা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই দুই প্রতিষ্ঠানের টিকা নিয়ে শরীরে অ্যান্টিবডি বেশি দিন থাকে না। ভ্যাকসিন নেয়ার 2 থেকে 3 মাস পর তা ধীরে ধীরে কমতে পারে 50% পর্যন্ত। টিকা নিলে কতদিন সুরক্ষা মেলে, কতদিন কোভিডকে পরাস্ত করা যায়, এই প্রশ্নই এখন সবার মনে। এমন অবস্থায় জানা গেল অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতার বিষয়টি। দ্য ল্যান্সেটের জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই দুই প্রতিষ্ঠানের টিকা নিয়ে শরীরে অ্যান্টিবডি খুব বেশি দিন থাকে না। ভ্যাকসিন নেয়ার 2 থেকে 3 মাস পর তা ধীরে ধীরে কমতে শুরু করে, কমতে পারে অন্তত 50%। যুক্তরাজ্যের UCL ইনস্টিটিউট অফ হেলথ বলছে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের টিকার 2 ডোজ নেয়ার পর শরীরে অ্যান্টিবডির মাত্রা প্রাথমিকভাবে খুব বেশি থাকে, যা জোরালোভাবে করোনার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করতে থাকে। তবে চিন্তার কারণ হলো এই অ্যান্টিবডির মাত্রা 2-3 মাস পর কমতে শুরু করে। গবেষকরা 18 বা তার চেয়ে বেশি বয়সের 600 জনের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য সামনে এনেছেন। তাদের মধ্যে বিভিন্ন বয়স, লিঙ্গ এবং দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ ছিলেন।
শঙ্কার বিষয় হলো অ্যান্টিবডির স্তরগুলো যদি এই হারে কমতে থাকে তবে নতুন কোভিডের ধরনের বিরুদ্ধে তা পুরোপুরি সুরক্ষা দিতে পারবে না। বিশেষ করে ভারতীয় ডেল্টা ধরনের সমস্যা আরও সৃষ্টি হবে, কারণ ডেল্টা ভেরিয়েন্ট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতীয় এই ধরন এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে খারাপ ধরন, যা দ্রুত ছড়ায় মানুষের দেহে, ক্ষতিও করে সবচেয়ে বেশি। টিকা নিলেও মেলে না এ থেকে মুক্তি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ইউরোপ জুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙালেও এ পর্যন্ত ৭০% বেশি প্রাপ্তবয়স্ক টিকার আওতায় এসেছেন বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইয়েন। যদিও ডেল্টা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার সংক্রমণ রোধে ফেডারেল বা সরকারি শ্রমিকদের বাধ্যতামূলক টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। তবে টিকার আওতায় এলেও জনগণকে বাধ্যতামূলক মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মার্কিনের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবসে ঘটা করে করোনার বিরুদ্ধে বিজয় উদযাপনের পর থেকেই দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কয়েকটি অঙ্গরাজ্যে পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে নতুন করে বিধিনিষেধ আরোপের কথাও ভাবছে স্থানীয় প্রশাসন। এমনকি বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনাও জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি শহরে। এ অবস্থায় সংক্রমণ রোধে দেশটির ফেডারেল শ্রমিকদের টিকার আওতায় আনার কথা ভাবছে বাইডেন সরকার। মঙ্গলবার ভার্জিনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, করোনা প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনার কোনো বিকল্প নেই। এদিকে ইউরোপ জুড়ে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে উল্লেখ করে এটি প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইয়েন। মঙ্গলবার ব্রাসেলসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, এ পর্যন্ত ৭০% প্রাপ্তবয়স্ক জনগণ টিকার আওতায় এসেছেন। এছাড়াও এদের মধ্যে ৫৭% ২ ডোজ টিকা নিয়েছেন বলেও দাবি করেন জোট প্রধান। অন্যয় কর্মকার, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে সবশেষে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও ১ মাস লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ এমা। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিকে কিন্তু আরও ৪ সপ্তাহের লকডাউনে যেতে হচ্ছে। ইতিমধ্যে ৫ম সপ্তাহের লকডাউন চলছে এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন সংক্রমণের রেকর্ড ছড়াচ্ছে। গতকালকে কিন্তু ১৭০ জন করোনা সংক্রমিত হয়েছিল, যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। আজকে কিন্তু সেখানে আরও ১৭৭ জন করোনা সংক্রমিত হয়েছে বৃহত্তর সিডনিতে। এছাড়া অ্যাডিলেডের লকডাউন তুলে দেওয়া হয়েছে এবং মেলবোর্নের লকডাউনে তুলে দেওয়া হয়েছে। যদিও মেলবোর্নে আজকে গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা সংক্রমিত হয়েছে এবং আপনারা জানেন যে মাত্র ৬ জন করোনা সংক্রমিত হয়েছিল, পরেই কিন্তু মেলবোর্নকে লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং দ্বিতীয় সপ্তাহে সেটি বাড়ানো হয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনির করোনা পরিস্থিতি কিন্তু ভালোই খারাপ এই মুহূর্তে। মোটামুটি এখানে কিন্তু আইসিইউতে আছে অনেকেই কিন্তু ভেন্টিলেশনে আছে। আজকেও কিন্তু একজন মারা গেছেন এবং গত ৩ সপ্তাহে কিন্তু ১৩ জনের মতো মারা গেছেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে সর্বমোট ২৫০০-এরও বেশি ২৫২০ জনের মতো করোনা সংক্রমিত অবস্থায় আছে, যারা গত ১৪ দিনে করোনা সংক্রমিত হয়েছে। এটি কিন্তু গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়াও দফায় দফায় কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল, তবে সিডনির পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। এবার কিন্তু চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। সিডনিতে কিন্তু ডেল্টা ভেরিয়েন্টটি বরং ছড়িয়ে গেছে। সরকার কিছুতেই সামাল দিতে পারছে না। এই মুহূর্তে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা আছে বৃহত্তর সিডনিতে বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে এবং সরকার কিন্তু জনগণের সহায়তা চেয়েছে যে কোনোভাবেই সরকার এত ধরনের রেস্ট্রিকশন দিয়ে লকডাউন দিয়েও কিন্তু কোনোভাবে এই করোনা সংক্রমণ থামাতে পারছে না। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এবার কিন্তু করোনা সংক্রমণ তুলনামূলক বেশি। ইতিমধ্যে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও লোক সমাগম একদমই নেই, কারণ শুধুমাত্র বিশেষ কারণ ছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার সিডনিতে মানুষ বের হতে পারছে না। সরকারের উপর কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড চাপ, কারণ গত ১৪ মাসে যখন অস্ট্রেলিয়ার সিডনি অন্তত করোনা পরিস্থিতি খুব ভালোভাবে মোকাবেলা করছিল, তখন কিন্তু সবাই সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল। এখন কিন্তু এই অঙ্গরাজ্যের প্রধান যে সরকার প্রধান, তার উপরে কিন্তু চরম প্রভাব পড়ছে, কারণ তিনি কিছুতেই সামাল দিতে পারছেন না। এছাড়া ভ্যাকসিন কার্যক্রম খুব বেশি গতি এখন পেলেও
হলেও গত কিছুদিনে কিন্তু সেই গতিটা অনেক মন্থর ছিল। বাংলাদেশিরা করোনার পরিস্থিতিতে এখন মোটামুটি ভালো আছে, কেউ করোনায় অসুস্থ হওয়া বা মৃতের সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এই ছিল অস্ট্রেলিয়া থেকে আমার করোনা পরিস্থিতির সর্বশেষ সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী SM আমিনুল রুবেল। মাত্র 7 দিনে 90% প্রাপ্তবয়স্ককে কোভিডের টিকা দিয়েছে ভুটান। এত কম সময়ে প্রত্যন্ত অঞ্চলেও সুষ্ঠুভাবে এই বিশাল কর্মযজ্ঞ সফল করায় প্রশংসা করেছে ইউনিসেফ, যা বিশ্বের জন্য মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। করোনা মোকাবিলাতেও দক্ষিণ এশিয়ার এই দেশটি বিশ্বের সবচেয়ে সফল দেশ। 2020 সালের শুরু থেকে বিশ্বব্যাপী শুরু কোভিড মহামারী। এরপর থেকে বিশ্বের বড় বড় দেশ এই মহামারী রুখতে ব্যর্থ হয়েছে। উন্নত চিকিৎসা পদ্ধতিও শুরুতে খেয়েছে হোঁচট। ঠিক এমন অবস্থায় সফল দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান। দেশটিতে গেল 1.5 বছরে করোনায় মারা গেছেন মাত্র 2 জন, আক্রান্ত 2500-এর কম। সে হিসেবে বিশ্বে কোভিড মোকাবিলায় শীর্ষ দেশের একটি ভুটান। স্বাস্থ্যবিধি মানা, সীমান্তে কড়াকড়ি, চলাফেরায় কড়াকড়ি ও লকডাউন কার্যকর করেই এই সফলতা এসেছে তাদের। এমন সাফল্যের মধ্যেই আরও একটি পালক যুক্ত করল ভুটান। দেশটি 90% প্রাপ্তবয়স্ক মানুষকে টিকার আওতায় এনেছে, তাও আবার মাত্র 7 দিনে। এই কাজটি করে তাক লাগিয়ে দিয়েছে তারা। ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভুটানের এই টিকা কর্মসূচিকে সাফল্য হিসেবে তুলে ধরছে। ভুটানের মতো ছোট একটি দেশে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে, কিন্তু দেশটির রাজা ও সরকারের সুব্যবস্থাপনার কারণে এখানে টিকা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। দেশটির দুর্গম অঞ্চলের মানুষও টিকা পেয়েছেন। মার্চের শেষ দিকে ভারত 5.5 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা ভুটানকে দেয়। ভুটান এপ্রিলের শুরু থেকেই দ্রুত এসব টিকা প্রথম ডোজ হিসেবে দিতে শুরু করে। প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মধ্যে সময়ের ব্যবধান বাড়তে থাকায় দেশটির সরকার আরও বেশ কয়েকটি উৎসের সঙ্গে যোগাযোগ করে। ভুটানের আবেদনে সাড়া দেয় যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, চীন ও আরও কয়েকটি দেশ। ভুটানের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। চীনের হেনান প্রদেশে বৃষ্টিপাত কমে আসায় পুরো দমে চলছে উদ্ধার তৎপরতা ও পুনর্গঠনের কাজ। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বহু এলাকা পানির নিচে ডুবে আছে। আটকে পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে অব্যাহত ভারী বৃষ্টিপাতে ইতালির উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস ও আকস্মিক বন্যা। এছাড়াও তুরস্কের উত্তর পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাতে ভয়াবহতম বন্যা, সেই সঙ্গে টাইফুনের আঘাত, দুইয়ে মিলিয়ে বিপর্যস্ত চীনের হেনান প্রদেশে কিছুটা কমেছে বৃষ্টিপাত, আর এতেই গতি এসেছে উদ্ধার তৎপরতায়। বৃষ্টিপাত কমে আসায় বন্যার পানি নামতে শুরু করলেও এখনও পানির নিচে রাজধানী ঝেংঝুর বিভিন্ন এলাকা, আর তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে আটকা পড়াদের উদ্ধারে। মঙ্গলবারও রাজধানীর বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করতে দেখা যায় উদ্ধারকারীদের। এছাড়াও চলছে চিকিৎসা সেবা ও ত্রাণ কার্যক্রম, পাশাপাশি পুরোদমে চলছে পুনর্গঠনের কাজ। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের পাশাপাশি স্বাভাবিক হয়েছে পানি সরবরাহ, চলতে শুরু করেছে বাস, স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে গেল কয়েকদিনের অব্যাহত ভারী বৃষ্টিপাতে ইতালির উত্তরাঞ্চলীয় কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভূমিধস ও প্রবল বন্যা। এতে তলিয়ে গেছে লোম্বার্দি প্রদেশের লেক কোমো ও এর আশপাশের অঞ্চলগুলো, ভেঙে পড়েছে ঘরবাড়ি, তলিয়ে গেছে রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়াও ভূমিধসের কারণে বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তুরস্কের উত্তর পূর্বাঞ্চলেও। পরিস্থিতি মোকাবিলায় আরহাভি ও এর আশপাশের অঞ্চলগুলোতে চলছে উদ্ধার তৎপরতা। বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অন্য কর্মকার, সময় সংবাদ। সুইডেনে অনেক প্রবাসী বাংলাদেশি একসময় বাড়ির উঠানে শখের বশে ফুলের বাগান করলেও এখন বরং দেশীয় শাকসবজির বাগান করছেন। নিজেদের জন্য দেশীয় সবজির চাহিদা পূরণে অনেকে জমি ভাড়া নিয়ে বড় আকারে চাষাবাদ করছেন। সুইডেন থেকে সে খবর জানাচ্ছেন শফিউল আলম। বছরের বেশিরভাগ সময় শীত আর বরফে আচ্ছাদিত থাকা সুইডেন গ্রীষ্মে পায় নবরূপ। সুইডিশ নানা রকমের ফুল, ফল আর সবজির চাষাবাদ হয় এই গ্রীষ্মে। প্রবাসী বাংলাদেশিরাও অনেকে ছোট পরিসরে নিজেদের পছন্দের দেশীয় শাকসবজি চাষ করেন এ সময়ে। সুইডেনে সামার আসলে
শখের বসে কিছু গার্ডেন করা হয়, আমরা দেশীয় কিছু সবজি করতে পারি। আমাদের তো বাইরে কোনো পরিবেশ নাই গাছ লাগানোর, তো এই জন্যে আমরা ছোটখাটো নিজের ব্যালকনির মধ্যে কিছু গাছ লাগানোর চেষ্টা করি। আমরা নিজেদের একটু চাহিদা মেটানোর জন্যই শখের বসে সবজি করা হয়। একসময় শুধু ঘরের বারান্দায় পছন্দের সবজি চাষ শুরু করা অনেকেই জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন দেশীয় নানা ধরনের শাকসবজি। 10 থেকে 15 রকম বাংলাদেশি সবজি আছে। তো আসলে এখানে তো আমরা বাংলাদেশি সবজি খুব মিস করি, তো এই জন্যই হচ্ছে যে সুইডেনের মাটিতে বসে বাংলাদেশি সবজি খাওয়ার প্রয়াসকে কেন্দ্র করেই হচ্ছে যে আসলে এই বাগানটা করা। সুইডেনে এখনো বাণিজ্যিকভাবে দেশীয় জাতের শাকসবজি চাষাবাদ শুরু না হলেও অনেক তরুণ উদ্যোক্তাই বাংলাদেশিদের দেশীয় সবজির চাহিদা মেটাতে সুইডেনেই দেশীয় ফল শাকসবজির বাণিজ্যিক চাষের উদ্যোগ নিচ্ছেন। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির বার্লিকোভ সমুদ্র সৈকত 1755 সালে এক সুনামির কারণে সৃষ্ট এ সৈকতটি আকারে ছোট হলেও এর সৌন্দর্যে মুগ্ধ হন ভ্রমণ পিপাসুরা। আয়ারল্যান্ড থেকে বার্লিকোভের সেই অপরূপ সৌন্দর্যের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। 1755 সালে পর্তুগালের লিসবনে ভয়াবহ এক ভূমিকম্পে সৃষ্ট সুনামির কারণে আয়ারল্যান্ডের কর্ক কাউন্টিতে সৃষ্টি হয় বার্লিকোভ সৈকত। সৈকতটিতে ঢুকতেই চোখে পড়বে সবুজ পানি আর লাল বালুর লিজা গ্রিফিন হ্রদ, আর এর মাঝ দিয়ে বয়ে যাওয়া ভাসমান সেতুটি দেখে মুগ্ধ হবেন যে কোনো পর্যটক। দুদিকের পাহাড়ের মাঝ দিয়ে বয়ে আসা সমুদ্রের সবুজ পানিতে সৈকত প্রেমীদের পদচারণায় বার্লিকোভ সবসময় থাকে প্রাণবন্ত। প্রকৃতির অপার সৌন্দর্যের একটুখানি ছোঁয়া নিতে এখানে আসেন প্রবাসী বাংলাদেশিরাও। এখানে ফার্স্ট টাইম আসছি, বার্লিকোভ এটার নাম, বাট আশেপাশের পরিবেশটা সত্যি অনেক মনোরম। আমরা অনেক এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। এই জায়গাটাতে আমরা প্রথম এসেছি, এত সুন্দর একটা জায়গা বার্লিকোভ বিচ। আমাদের ইচ্ছা আছে আমরা নেক্সট আবার আসবো। আয়ারল্যান্ড আসলে এত সুন্দর জায়গা আছে সেটা আমাদের আগে জানা ছিল না। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই সমুদ্র সৈকতটি সংরক্ষণে বেশ কয়েক বছর আগে এটিকে বিশেষ অঞ্চল হিসেবে মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে সবুজ পানি ও সোনালী বালু, এনি বার্লির কোভ সৈকত। এখানে একবার যারা ভ্রমণে এসেছেন আসতে চান বারবার। আয়ারল্যান্ডের কর্ক সিটির বার্লিকোভ সৈকত থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। পোশাক যেন প্রতিবন্ধকতা না হয়। বিচ হ্যান্ডবলে নারী অ্যাথলিটদের স্বাচ্ছন্দ্য মতো পোশাক পরবার স্বাধীনতা থাকা উচিত, এমনটাই মনে করেন নরওয়েজিয়ান হ্যান্ডবল খেলোয়াড় জুলি অ্যাসপেলান্থবার্গ। অলিম্পিকের মতো বড় মঞ্চে এমন দাবির সপক্ষে এক ভিন্নধর্মী প্রতিবাদও করেছে নরওয়ের নারী বিচ হ্যান্ডবল দলের সব সদস্য। পোশাকের স্বাধীনতা থাকলে এই ইভেন্টে নারী অ্যাথলিটদের আগ্রহ বাড়বে বলেও মত তাদের। আধুনিক ফুটবলে পায়ের বুট জোড়া আবশ্যক। জার্সি আর শর্টসের মাপের ব্যাপারে নেই ধরাবাঁধা কোনো নিয়ম। ক্রিকেটেও জার্সি বা নিরাপত্তা সামগ্রী গুরুত্বপূর্ণ, তবে নেই কোনো বাড়াবাড়ি। পুরুষদের পাশাপাশি সুইমিং, জিমন্যাস্টিক্সের মতো ক্রীড়া ইভেন্টে নারীদের পোশাকের ব্যাপারে নির্দেশনা আছে যৌক্তিক কারণে। বিচ হ্যান্ডবলের মতো ইভেন্টে তো অ্যাথলিটদের দক্ষতাই মুখ্য, তবে নারীদের এই খেলার পোশাকে বাধ্যবাধকতা আছে বহু আগ থেকে। শরীরের নিচের ভাগে বাধ্যতামূলকভাবে বিকিনি পরতে হয় নারী খেলোয়াড়দের। তবে খেলায় স্বাচ্ছন্দ্য মতো পোশাক পরার স্বাধীনতা অ্যাথলিটদের থাকা উচিত বলে মনে করেন নরওয়ের নারী বিচ হ্যান্ডবল দলের সদস্যরা। তাই টোকিওতে ব্রোঞ্জের চূড়ান্ত লড়াইয়ে নিয়ম ভেঙে বিকিনির পরিবর্তে শর্টস পরে কোর্টে নেমেছেন। ইতোমধ্যে এপ্রিলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শর্টস পরে কোর্টে নামার কারণে জরিমানা গুনেছেন নরওয়ের এই বিচ হ্যান্ডবল দল। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। নতুন করে আরও 7 জনের করোনা আক্রান্তের খবর জানিয়েছে টোকিও অলিম্পিক কমিটি। এর মধ্যে 2 জন অ্যাথলিট আছেন বলে নিশ্চিত করেছেন তারা। টোকিও অলিম্পিক শুরুর আগে থেকেই খারাপ হতে থাকে জাপানের কোভিড পরিস্থিতি। দিনে 1000-এর বেশি নতুন রোগী শনাক্ত হওয়ার ঘটনা ঘটতে থাকে হরদম। এর মাঝেও আসর চালিয়ে যাচ্ছে অলিম্পিক কমিটি। এখনও প্রতিদিন নতুন নতুন আক্রান্তের খবর আসছে গণমাধ্যমে। তবে মঙ্গলবার সকালে আয়োজক কমিটির পক্ষ থেকেই নতুন 7 জনের আক্রান্তের খবর জানানো হয়। এর মাঝে 4 জন অলিম্পিক ভিলেজে অবস্থানকারী বলে জানিয়েছে তারা, যার 2 জন আবার অ্যাথলিট। নতুন বাকি 3 জন ইভেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট হলেও অ্যাথলিটদের সংস্পর্শে যাননি বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। রোমহর্ষক বর্ণনা পুলিশ সদস্যদের, ভয়াবহতা মনে করে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
I had to push my wife away from me because she wanted to hug me. এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।